সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আজ আমাদের সাথে রয়েছে এক ঝাঁক তরুণ। আমরা তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আজকের পাবলিক টকে কথা বলবার জন্য। আমি একে, একে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলের সাথে শুভেচ্ছা জানাই আজকের অনুষ্ঠানটি আমাদের সাথে দেখার জন্য এবং আমন্ত্রণ জানাই। আমি একই সাথে এখন আমি যুক্ত করতে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত ৩ অতিথি। জনাব ফারাবী হাসান, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম আহ্বায়ক সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র আন্দোলন। সাদমান ইয়াসির লাজিম, আইন বিভাগের শিক্ষার্থী, নর্থ সাউথ ইউনিভার্সিটি, এবং একই সাথে উনি যুক্ত রয়েছেন ডেপুটি ডিরেক্টর অফ কন্টেন্ট দ্য ইনকোয়েস্টে। এবং সবশেষে আমাদের অতিথি হিসেবে রয়েছেন জান্নাতুল রাজ্জাক রূপকথা। উনি শিক্ষার্থী, আইন স্কুল অফ ল, ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই আমাদের অনুষ্ঠানে যুক্ত হবার জন্য। ধন্যবাদ সবাইকে। সম্মানিত দর্শক, আপনাদের সকলকে একটি বিষয় জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠানটি। আমরা সম্প্রতি দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে সম্প্রতি। যে বিষয়টি নিয়ে আমরা শুরুতে আজকে কথা বলবো আমাদের অতিথিদের সাথে। আমি একই প্রশ্ন আমি তিনজনের কাছেই রাখবো। আমি তিনজনের কাছ থেকেই সংক্ষিপ্ত আকারে উত্তরটি নিব। তার আগে যে বিষয়টি নিয়ে আমি কথা বলছি সেটি হচ্ছে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি তরুণ প্রজন্মের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি নামে। যেই দলটি আত্মপ্রকাশের পরক্ষণেই একটি সংঘর্ষের ঘটনা ঘটেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ঢাবি শিক্ষার্থীদের, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায়। তা আসলে বিষয়টি কি, কেন এই ধরনের ঘটনা ঘটেছে? কেননা আপনারা আন্দোলনের সময় সবাই যুক্ত ছিলেন, সারা বাংলাদেশের সকল শিক্ষার্থীরা যুক্ত ছিলেন, বেসরকারি এবং সরকারি, প্রাইভেট, পাবলিক, ইউনিভার্সিটিজ, কলেজ, স্কুল সবাই একসাথে যুক্ত হয়ে রাজপথে ছিলেন গণঅভ্যুত্থানের সময়। তো গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আপনাদের সাথে আসলে বিরোধী জায়গাটি কি তৈরি হয়েছে, বা এই যে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে এটিতে আপনাদের অংশগ্রহণ নিয়ে কোনো সমস্যা তৈরি হয়েছে? আসলে বিষয়টি কি, কেনই বা এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে, এই বিষয়টি সম্পর্কে আমি একটু জানতে চাইবো তিনজনের কাছেই। আমি প্রথমে ফারাবির কাছ থেকে জানতে চাইবো বিষয়টি নিয়ে। ফারাবি। জি, আসসালামু আলাইকুম। কথা কি শোনা যাচ্ছে? জি, 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 আমরা শুনতে পাচ্ছি। জি, ওয়ালাইকুম সালাম। এখানে আসলে আমি প্রথমে আর কি হচ্ছে জুলাই সকল শহীদ এবং তাদের প্রতি আমি লাল সালাম জানিয়ে শুরু করছি। এখানে আপনার যেই ছিল আসলে টিপি বিষয়ক আপনি যে কথাটা তথ্য আছে, ভুল তথ্যটা হচ্ছে আসলে আমাদের জুলাই পরবর্তী সময়ে একটা বড় রাজনৈতিক বন্দোবস্তের আলাপ বারবার করা হচ্ছিল। ওই সময়ে আসলে দেখা গেছে যে যারা বড় রাজনৈতিক বন্দোবস্তের অংশীদারিত্বমূলক আচরণ দেখাবে তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা রানিং স্টুডেন্ট, এবং অনেকেই ছিল যারা হইতেছে রানিং স্টুডেন্ট না, বা তাদের হচ্ছে ছাত্রত্ব শেষ কিংবা অ্যাটলিস্ট আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়েছে। তো সেই জায়গা থেকে আহ, আমাদের হচ্ছে দুইটা জায়গা ছিল, একটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং আরেকটা ছিল নাগরিক পার্টি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মূলত অংশীদারত্বের জায়গা ছিল যারা হচ্ছে ছাত্র ছিল, রানিং স্টুডেন্ট তাদেরকে নিয়ে। আর নাগরিক পার্টি যেটা ছিল, এই নাগরিক কমিটি, সেটা ছিল হচ্ছে মূলত যাদের ছাত্রত্ব শেষ হয়ে গেছে বা আন্ডার গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। এই ধরনের যে সকল সমাজের সিনিয়র যেই সিটিজেন যারা ছিল তাদেরকে নিয়ে, এবং যাদের মোটামুটি পড়াশোনা হালকা শেষ হয়ে গেছে, ইয়াং জেনারেশন যেই তরুণ যেই নেতা রয়েছে তাদেরকে নিয়ে আর কি নাগরিক কমিটিটা গঠন করা হয়েছিল। পরবর্তীতে এটা আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। সেটা হচ্ছে আমাদের যেটা জাতীয় নির্বাচনে অংশগ্রহণকারী যে রাজনৈতিক দল হিসেবে যেটা আত্মপ্রকাশ করছে সেটা হচ্ছে ন্যাশনাল সিটিজেন্স পার্টি, জাতীয় নাগরিক পার্টি। আর আরেকটা যেটা যেখানে আপনি সংঘর্ষের আলাপটা বলছেন, এটা হচ্ছে মূলত ছিল হচ্ছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদটা হচ্ছে ছাত্র সংগঠন, যেটা ছাত্রদেরকে নিয়ে হচ্ছে বা ছাত্র রাজনীতিকে মূলত হচ্ছে নতুন ভাবে যে ছিল না ফারাবি, সেখানে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল না? কেননা আমরা দেখেছি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিল।
জি, জি, আমি ওই বিষয়টাতে আসছি। তো মূলত যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমরা যখন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতেছি তখন কিন্তু আসলে আমরা জাতীয় পর্যায়ে নির্বাচন করব, নির্বাচন করে তারপরে হচ্ছে আমরা সংসদে সিট নিব, এই ধরনের রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলি না। আমরা বলছি জাতীয় পর্যায়ের রাজনৈতিক বন্দোবস্তের কথা, এবং পাশাপাশি আমরা ছাত্র রাজনীতিতে আমরা যে অপকর্ম দেখছি এবং দীর্ঘ প্রায় 20 থেকে 25 বছরের আমরা যে একটা অপরাজনীতি দেখছি যেখান থেকে ছাত্র নেতারা উঠে আসছে, সেই জায়গার নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলতেছিলাম। সেইটার রেশ ধরে আমাদের বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যেটা গঠিত হয়েছিল, সেইখানে একটা আলাপ হয়েছিল, সেটা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদেরকে নিয়ে কতটুকু অংশগ্রহণমূলক একটা কমিটি গঠন করা যায় যাতে ছাত্র রাজনীতিতে নতুন করে একটা বন্দোবস্তের মধ্য দিয়ে নতুন ভাবে জিনিসটাকে শুরু করা যায়। সেখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মানে ভালো রকম একটা অংশগ্রহণ ছিল, এটা সত্য কথা। কিন্তু মূল যে বিভেদটা ছিল সেটা ছিল হইতেছে আপনার বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের যে মূল বা সুপার এইট যে পজিশন গুলো ছিল, অর্থাৎ আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মুখপাত্র, সহ মুখপাত্র, সিনিয়র সংগঠক, এই জায়গাগুলোতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অংশগ্রহণটা সেটা খুবই কম ছিল। সেটা খুবই কম ছিল, এবং কম বলতে বিষয়টা এরকম ছিল যে ওই জায়গাগুলাতে বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে জুলাইয়ে আন্দোলনে নেতৃত্ব দিছে এরকম সম্মুখ সারির যে যুগল মুখ ছিল, এবং যাদের আসলেই আসলে রাজনীতি করার মতো ক্যাপাসিটি আছে কিংবা রাজনীতিতে ইন্টারেস্ট আছে এবং সেই ক্যাপাবিলিটি নিয়ে তারা হচ্ছে আগাইতে পারবে, তাদেরকে অনেক ক্ষেত্রে ইনক্লুশনটা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়েছিল। সেই কনফিউশন থেকেই মূলত হচ্ছে ওই দিনকে যখন কমিটি প্রকাশ করা হবে তখন হচ্ছে ওই এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের স্টেক চাইতে যায়। ওখানে একটা ছোট সমস্যা হয়, সমস্যাটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে ঢাকা মহানগর কমিটি ছিল, সেই মহানগর কমিটিটা আপনি যদি দেখেন তাহলে আপনি দেখবেন মূল 4টা পোস্টে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আছে। সেই ঢাকা মহানগর কমিটির কিছু কতিপয় শিক্ষার্থী যারা রিফাত রশিদকে পজিট করা হবে কি হবে না সেটা নিয়ে কথা বলে, এবং ওইটার জিনিসগুলাকে ক্লিপ কাটিং করে একটা মানে হচ্ছে একটা ওই মিডিয়াকে ইউজ করে পরবর্তীতে ওই জায়গাটা একটা মব উস্কায় দেওয়ার মতো ঘটনা ঘটছে। তো আসলে যে জিনিসটাকে মেইন স্ট্রিম মিডিয়াতে যেভাবে দেখানো হয়েছে যে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ঢাবি শিক্ষার্থীদের সাথে মারামারি করছে জিনিস, এবং জিনিসটা হচ্ছে যে স্টেক নিয়ে মারামারি লাগছে, বিষয়টা এইরকম ছিল না। কারণ আসলে যারা পরবর্তীতে যেমন আমাদের সুপার এইটে নাইম আবেদিন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, সে সিনিয়র সংগঠক হয়ে আছে অলরেডি, তার ওই পজিশনটা ওই মারামারির আগে থেকেই ছিল। তো জিনিসগুলা বিচ্ছিন্ন কিছু ঘটনা ছিল, বিচ্ছিন্ন কিছু জিনিস ছিল যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী এবং এখানে দেখা গেছে রাজনৈতিক কিছু উদ্দেশ্য প্রণোদিত কিছু লোকজন ছিল যারা ওই জায়গাটাতে মব উস্কায় দিছে, মিডিয়াকে ইউজ করছে, করে জিনিসটাকে পাবলিক আর প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে বিভেদ দেখানোর চেষ্টা করছে। এবং এটা আসলে কারা করে তা আমরা সবাই জানি। তো সেই ওই সেই জায়গা থেকে রাজনৈতিক মূলত সেই ওই দিনের রাজনৈতিক বিভেদটা হয়েছিল। জি। জনাব ফারাবী, আমি এই জায়গাতে একটি জায়গায় আসছি, সেটি হচ্ছে আপনি বলেছেন রাজনৈতিক ছত্রছায়ায় কিছুটা হয়েছে, এই ব্যাপারটি সংঘটিত হয়েছে। রাজনৈতিক সেই জায়গাটিতে কারা ইন্ধন দিয়েছে, কোন দল? এখানে আচ্ছা, আপনার এটা আমি একটু স্পষ্ট করে বলি ভাই, এই জায়গাটায় স্পেসিফিক কোন দল বা স্পেসিফিক কোন মানুষ হচ্ছে যে এই কাজটা করছে, এই কাজটা আমি তখনও বলি নাই, আমি এখনো বলতেছি না। আমি যেটা বলছি রাজনৈতিক ছত্রছায়ায় যেটা ঘটছে সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষের কিছু পলিটিক্যাল এজেন্ডা আছে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা দীর্ঘদিনের যেই একটা এজেন্ডা ভিত্তিক রাজনীতি দেখছি, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঢাকা যে নিজস্ব সিন্ডিকেট আছে তারা সেই সিন্ডিকেটের বাইরে যেতে কমফোর্টেবল ফিল করে না। এবং এই যে পরবর্তী যে রাজনৈতিক বন্দোবস্ত, এই জায়গাটাতেও আমরা সেম ঘটনাই দেখছি, আমরা এনসিপি তে দেখছি, আমরা বৈষম্য বিরোধীর মূল পোস্ট গুলাতে দেখছি, আমরা বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের ওটাতে দেখছি। সেখানে আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব সিন্ডিকেট তারা কোনোভাবেই ভাঙতে চায় না। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটটা যে একটা নতুন মানে ওই দিনকেও আমি বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা সম্মুখ সারির নেতা ছিল তারা একটা ইতিহাস গড়তে পারতো, কিন্তু আসলে তারা একটা ঐতিহাসিক পরাজয় স্বীকার করতে হয়েছে তাদেরকে ওই দিনকে। এটার কারণ তারা সেই আচ্ছা, সিন্ডিকেট থেকে বের হয়ে আসতে পারেন। এই সিন্ডিকেটটাই জি হচ্ছে জনাব মূলত ফারাবী, ওই আপনার রাজনৈতিক ইন্ধনের জায়গাটা, বুঝছেন? এটাই। জি।
ধন্যবাদ। আমি রূপকথা আপনার কাছে আসি এই প্রশ্নটি নিয়েই। আমি একটু ভিন্নভাবে আসি। সেটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সংঘর্ষের ঘটনাটি সেখানে আমরা বিভিন্ন ফুটেজে দেখেছি। বিভিন্ন ফুটেজে নারীদের গায়ে হাত তোলা হয়েছে। আপনাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থীরা ছিলেন তাদের আ আ ক্রন্দন আমরা দেখেছি, তাদের হাজারি আমরা দেখেছি, তাদের প্রতিবাদ আমরা দেখেছি। এই বিষয়টিকে আপনি কিভাবে একজন নারী হিসেবে দেখছেন? ওই জায়গাটাতেই আমি থাকছি এই প্রশ্নে এবং এটির সাথেই আমি জনাব লাজিম আপনার কাছে একই বিষয়টি জানতে চাইবো খুব অল্প কথায়। তারপরে আমি অন্য প্রসঙ্গে যাব। জি, আসসালামু আ আলাইকুম সবাইকে। আমি রূপকথা। রূপকথা। আমি ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অফ ল এর শিক্ষার্থী। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। এর জন্য আপনাকে ধন্যবাদ। প্রথমেই আমাদের শহীদ ভাই-বোনদের কথা স্মরণ করে আমি আমার এই বক্তব্য উপস্থাপন করছি। প্রথমে আমি একটা খুব আ সুন্দর একটা লাইন দিয়ে শুরু করতে চাই। সেটা হচ্ছে, "গুলি হয়েছে রামপুরায়, গুলি হয়েছে বাড্ডায়। মধুর ক্যান্টিনে কিন্তু কখনো গুলি হয়নি।" আমাদের আমরা যখন আন্দোলন করেছিলাম তখন কিন্তু আমরা নারী পুরুষ কোনো কিছু কিন্তু বিভাজন দেখে কিন্তু আমরা আম আন্দোলনে নামিনি। আমরা যে যার কাছে যা কিছু ছিল আমরা সেভাবে কিন্তু নেমেছি। তখন কিন্তু পাবলিকও ছিল না, তখন কিন্তু প্রাইভেটও ছিল না। তখন আমাদের একটা মাত্র লক্ষ্য ছিল, সেটা হচ্ছে স্বৈরাচার পতন করা। শুরুটা হয় সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু শেষ কিন্তু করে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু কিন্তু যখন সেখানে একটা রাজনৈতিক দল ক্রিয়েট করা হচ্ছে, আমরা কিন্তু প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু খুব বেশি পদ নিয়ে অথবা আমাদের আমাদের কোন ধরনের মানে রাজনৈতিক দলের মধ্যে আমাদের কোন জায়গাটুকু হবে সেটা নিয়ে কিন্তু আমরা কখনো খুব একটা মাথা ব্যথা করি না। আমরা সবটা সময় সংস্কার নিয়েই চিন্তা করি, আমরা পরবর্তীতে আমরা পড়াশোনাতে ব্যাকও চলে যাই। কিন্তু যখন একটা রাজনৈতিক দল বন্দোবস্ত হচ্ছে, তখন কিন্তু আ সকলকে নিয়ে আপনাকে একটা রাজনৈতিক দল তৈরি করতে হবে। ব্যক্তির স্বার্থে, জাতীয় স্বার্থে বিক্রি করে আ মেনে নেওয়া আমরা কখনো মানব না। তো আপনি যেটা বলেছেন, আমরা যেটা দেখতে পাচ্ছি যে যখন একটা নতুন রাজনৈতিক দল ক্রিয়েট হচ্ছে, সেখানে কিন্তু অবশ্যই প্রাইভেট শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। কিন্তু আপনি দেখবেন এটা কিন্তু মধুর ক্যান্টিনে হয়েছে। এটা শহীদ মিনারে হতে পারত, মানিক মিয়াতে হতে পারত। হয়েছে কিন্তু মধুর ক্যান্টিনে। কেন? সবকিছু কিন্তু এই যে ফারাবী ভাইয়া কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কথা বলেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কখনো সেই সিন্ডিকেট থেকে বের হতে পারেনি এবং আমার চিন্তা হয় তারা কখনো আদৌ বের হতে পারবেন কিনা। তো সেখানে যখন একটা বাজে একটা হাতাহাতি পর্যায়ে চলে গেল, দিন শেষে কিন্তু নারীদের গায়ে হাত কিন্তু তুলেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট বৃন্দরাই, তাই না? সেখানে কিন্তু মেয়েদের গায়ে যখন একটা অযাচিত হামলা চলছে, সেখানে আ মেয়েদের গায়ে যখন এক ধরনের অযাচিত হামলা চলছে, তখন কিন্তু কিছু মেয়েদেরকে কামড়ে দেওয়া হয়েছিল এবং আ রীতিমতো কিন্তু বুকে, পিঠে যেভাবে সম্ভব সেভাবে কিন্তু তাদেরকে মারা হয়েছে। বিষয়টাকে আমি কোনোভাবেই ভালো চোখে দেখছি না এবং কোনোভাবে যারা করেছে তাদেরকে কিন্তু কোনোভাবে আইনের আওতায় নিয়ে আসা হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয় যদি কখনো এই সিন্ডিকেট ভাঙতে না পারে, সেক্ষেত্রে কিন্তু কখনো প্রাইভেটের স্টুডেন্টদেরকে তারা যদি কখনো অগ্রাধিকার যদি তারা কখনো সেভাবে দিতে না চায়, তাহলে বিভিন্নভাবে নারীরা নিপীড়িত হতে হতে থাকবে। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে ধর্ষণের কেস বেড়ে যাচ্ছে এবং নারী নির্যাতনের যে বিষয়গুলো সেগুলো বেড়েই চলছে। আমি অবশ্যই কৃতজ্ঞতা জানাই যে ঢাকা বিশ্ববিদ্যালয় রোকেয়া হল থেকে বিভিন্ন ধরনের প্রোটেস্ট নামছে। কিন্তু সেক্ষেত্রে কিন্তু নর্থ সাউথ এর প্রোটেস্ট এবং ব্র্যাক এর প্রোটেস্ট কিন্তু আমরা কখনোই কোনোভাবে সেটাকে অস্বীকার করতে পারব না। ব্র্যাক ইউনিভার্সিটি অথবা ব্র্যাক ইউনিভার্সিটির ফ্যাকাল্টিজরা সবসময় কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথেই থাকে। ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন 18 জুলাই আন্দোলন হয়েছিল, ব্র্যাক ইউনিভার্সিটির স্টাফরা কিন্তু সম্পূর্ণভাবেই সব দিক থেকে কিন্তু তারা সবসময় তাদের স্টুডেন্টদেরকে কিন্তু আগলে ধরেছিল। কিন্তু যখন নিজেদের অগ্রাধিকার নিয়ে একটা রাজনৈতিক দলের মধ্যে যখন আমাদের যখন ঢোকার বিষয়টা আসে, সেক্ষেত্রে কিন্তু তখন প্রাইভেট স্টুডেন্টদেরকে আসলে পাত্তা দেওয়া হয় না। রাদার দ্যান লেট অ্যালোন আমরা চিন্তা করি নারী নারী বিষয়ক এজেন্ডা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অপ্রীতিকর নারীদের ক্ষেত্রে অবস্থা হয়েছে সে বিষয়ে নাফরিন আপু নর্থ সাউথ ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের স্টুডেন্ট, সে কিন্তু প্রত্যাখ্যান করেছিল এবং পরবর্তীতে কিন্তু সেটাকে সিনক্রোনাইজ করে একটা নতুন এবং সুষ্ঠু পদ্ধতিতে
একটা রাজনৈতিক দল এনসিপির আন্ডার একটা জাতীয় ছাত্র সংসদ কিন্তু গঠন করা হয়েছে। ধন্যবাদ। ধন্যবাদ, ধন্যবাদ। লাজিম, আপনি এই বিষয়ে কি বলবেন? এক কথায় যদি জানতে চাই। তারপরে আমি একটু অন্য প্রসঙ্গে যাবো। আমরা অনেকগুলো বিষয় আছে জানবার জন্য আপনাদের কাছ থেকে। কেননা আপনারা আন্দোলনের প্রত্যক্ষ সাক্ষী ছিলেন, মাঠে ছিলেন। সেইজন্য আপনাদের কাছ থেকে জানার জন্য আমার অনেকগুলো প্রশ্ন আছে। ছোট, ছোট করে। ধন্যবাদ জাফর ভাই। প্রথমেই আমি শুরু করতে চাই আমাদের জুলাই আগস্টের শহীদদের স্মরণ করে, যাদের ত্যাগের বিনিময়ে আসলে আমরা আজকে এভাবে কথা বলতে পারছি। হয়তো তারা না থাকলে হয়তো এটা বলতে পারতাম না। জাফর ভাই, প্রথমে আমি ফারাবি ভাইয়া এবং রূপকথা আপুর কিছু কথা আমি শুনেছি, অনেকাংশেই আমি একমত। তবে আমি জিনিসটাকে তারা যেভাবে দেখে আমি একেবারেই যে সেভাবে দেখবো, বিষয়টা আমি সেভাবে বলতে পারছি না। আমি এই কিছু ইনসিডেন্টস হয়েছে যেগুলো আসলে ডিপ্লোরেবল, যেগুলো আসলে হওয়া উচিত হয়নি কোনোভাবেই, কিন্তু তার মধ্যেও আমি কিছু আশার আলো দেখতে পাই। জাফর ভাই, আপনি যদি 2 বছর আগেও চিন্তা করেন আমাদের দেশ যে অবস্থায় ছিল, প্রাইভেট বিশ্ববিদ্যালয় একটা মেইন কোরামে বা একটা মেইন প্রতিষ্ঠানে যে বড় বড় পজিশন ডিমান্ড করবে, সেই অবস্থাও কিন্তু 2 বছর আগে ছিল না, 1 বছর আগেও ছিল না, কিন্তু এখন সেটা হচ্ছে। প্রথমে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বাদে অনেক বিশ্ববিদ্যালয়ে আমি দেখব যে, মানে প্রাইভেট তো দূরে থাক, অন্যান্য বিশ্ববিদ্যালয়েরও কিন্তু অনেকটা ট্রেস পাওয়া খুব কষ্টসাধ্য ছিল 1 বছর 2 বছর আগেও। বাট সেখান থেকে আমরা অনেকটা বের হয়ে এসেছি, আমরা এখন কথা বলছি। অনেকাংশে আমাদের আশা পরিপূর্ণ হয়নি, অনেকাংশে আবার কিছু কিছু ক্ষেত্রে পরিপূর্ণ হয়েছে, বা আমরা একটা স্টেজে আমরা ইমপ্রুভমেন্টের আমি কিছু লক্ষ্য দেখতে পাচ্ছি। আমি একটা অপটিমিস্টিক একটা ভার্সন দিলাম। সেক্ষেত্রে আমার মনে হয় যে একেবারেই যে খুব খারাপ হয়েছে বিষয়গুলা, বা মারামারি হয়েছে বা হাতাহাতি হয়েছে, সেগুলো হওয়া মোটেই উচিত হয়নি। বাট কিছু কিছু ক্ষেত্রে আমার মনে হয় যে তারাও মানে যে নতুন পার্টি, তারাও চেষ্টা করছে প্রাইভেটদের কিছু রাখার। তাদের একটা টেন্ডেন্সি আছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটু উপরে রাখার, বা সেটা আমরা বুঝি। বাট একেবারেই যে তারা রাখছে না, বা একেবারেই যে তারা মানে রাখবে না, এরকম কোনো সিমটম কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমি দেখিনি। নাম্বার 2 হচ্ছে সেই ভাইয়া, সেই সম্পৃক্তের হার কতখানি? সেই সম্পৃক্তের হার কতখানি? কতখানি? সেই শতাংশ হিসাবে হিসাব করুন। আমি যে শতাংশ হিসেবে আমি বলবো না, তবে আমি যদি আমার ব্যক্তিগত অভিমত আপনি ধরেন, আমি বলবো যে পুরোপুরি আমি যতটুকু আশা করেছিলাম প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে কিছু রিপ্রেজেন্টেশন থাকবে, সেটা আমি দেখিনি। বাট একেবারেই যে দেখিনি সেটাও আমি বলবো না, আমি বলবো যে একটা মধ্যম অবস্থায় আছে এখনো, বাট আশা করি যে এটা আরো ভালো দিকে যেতে পারে। জনাব ফারাবী, আমি আপনার কাছে আসি। এটা ছোট্ট একটি বিষয় নিয়ে, সেটি হচ্ছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে কিভাবে দেখছেন আপনারা সবাই? কেমন দেখছেন? যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবার কথা, ঘটার কথা, এটি সেই দিকে কি রয়েছে? এক গতিধারা কি মিনিট যদি সেদিকে একটু রয়েছে সময় নাকি দিতেন। প্রবাহিত? জাফর ভাই, 1 মিনিট যদি একটু সময় দিতেন, মানে এই প্রশ্নটা যাওয়ার আগে আমি জাস্ট একটা পয়েন্ট আর কি একটু বলতে চাই আর কি। বলবো? হ্যালো? হ্যাঁ, জি, জি, জাফর ভাই, আমি বুঝতে পারিনি। সরি। আমি বললাম হ্যালো? যে আমাকে যদি একটু 1 জি, মিনিট সময় দিতেন আর কি, একটা পয়েন্ট আর কি একটু বলতাম। আচ্ছা, জি, জি, প্লিজ, সেটা প্লিজ। হচ্ছে আমি আচ্ছা, আচ্ছা। আচ্ছা, আমার মনে হয় আর কি ক্যামেরা অন করলে সাউন্ডটা একটু কম হচ্ছে। সো আমি ক্যামেরা অফ করে কথা বলতেছি। আচ্ছা, সেটা হচ্ছে যে, মানে আমি যদি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি, মানে হচ্ছে ব্যক্তিগত জায়গা থেকে হচ্ছে যে, এই যে আ লাজিম ভাইয়া যেটা বললেন, আমি আসলে কথাটার সাথে একমত টু সাম এক্সটেন্ট। বাট কিছু জায়গা আছে যেগুলো ডিসক্রিপেন্সি আছে। এটা আমার মতে ব্যক্তিগত জায়গা থেকে আমি বলতেছি। আমি জাস্ট এই জায়গাটা একটু উল্লেখ করতে চাই। যেহেতু আলোচনা হচ্ছে, আলোচনাটা একটু স্বচ্ছ হোক। মানে যাতে সবার আন্ডারস্ট্যান্ডিং টা থাকুক। এখানে হচ্ছে দেখেন, যখন আমি দেখছি যে আমার প্রাইভেট ইউনিভার্সিটি ধরেন ২০০০ সাল থেকে শুরু হইছে। লেটস সে ২০০০ সাল থেকে এখন হচ্ছে ২০২৫ সাল। দীর্ঘ ২৫ বছরে প্রাইভেট ইউনিভার্সিটির রাজনীতির কোনো নজির আসে নাই। সহজ কথা।
সংসদে প্রাইভেট ইউনিভার্সিটির কোনো মন্ত্রী মিনিস্টার আমার দাঁড়ায়। তার মানে রাজনৈতিক দক্ষতা, তারপরে হচ্ছে লিডারশিপ ক্যাপাবিলিটির কথা বলবো না, কারণ লিডারশিপ ক্যাপাবিলিটি সামথিং যেটা অনেক বেশি ফ্লুইড, এটা যে কারোর ভিতরে থাকতে পারে। বাট রাজনৈতিক দক্ষতা, সাংগঠনিক ক্ষমতা, এই জায়গা থেকে প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা নিশ্চয়ই পিছিয়ে আছে। এটা আসলে মানে অস্বীকার করার কোনো জায়গা নেই, নিশ্চয়ই পিছিয়ে আছে, কারণ তারা রাজনীতি করে নাই, ভাই ফিল্ডের রাজনীতি তারা করে নাই। যেটা পাবলিক ইউনিভার্সিটি শিক্ষার্থীরা যে আপার হ্যান্ডটা পাইছিল, সেটা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীরা অনেক ক্ষেত্রে পায়নি। সো তারা যে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত হইলে প্রথমেই যে একদম মনে করেন যে দলের চেয়ারপারসন হয়ে যাবে, দলের মুখপাত্র হয়ে যাবে, এটা আসলে বিবেচ্য কোনো বিষয়, বুঝছেন? দেখেন, আমি নিজেও বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমি যুগ্ম আহ্বায়ক। আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলতেছি, আমি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদে আমি যুগ্ম আহ্বায়ক দায়িত্বে আছি। এখন আমি যদি এখন মনে করি যে আমার রাজনীতির বয়স মাত্র 1 বছর, আমি এখনই যা হচ্ছে যে দাবি করব যে না, আমাকে এই দলের আহ্বায়ক বানাইতে হবে, এটা আসলে রাজনৈতিক দক্ষতা, ফিল্ডের ক্যাপাসিটি এবং সাংগঠনিক জায়গা থেকে, এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এটা দাবি করা একটা অসমীচীন একটা কথা। আসলে লাজিম ভাই যেটা বলছে এটার সাথে অ্যাকচুয়ালি আমি একমত। সেটা হচ্ছে যে ভাই, জাস্ট একটা জিনিস জায়গা যদি ঠিক থাকে, সেটা হচ্ছে তারা যে সাম্যের কথা বলছে এবং তারা যে সম্প্রীতির কথা বলছে, এই জায়গায় যদি রাজনৈতিক বন্দোবস্তের দলগুলা স্টিক থাকে, তাহলে প্রাইভেট ইউনিভার্সিটিকে সামনে সংসদে তাদের জায়গাও হবে এবং এই ধরনের যে রাজনৈতিক বন্দোবস্তের যে জায়গাগুলো বলছে সেগুলা লিডিং পজিশন গুলোতেও থাকবে ইনশাল্লাহ। কিন্তু যদি না থাকে, তাহলে আপনি বুঝে নিবেন যে তারা সেই সামনের জায়গা থেকে সরে আসছে। কারণ প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা যথেষ্ট পলিটিক্যালি কনসিয়াস এখন, তারা যথেষ্ট এনগেজমেন্টে আছে, তারা যথেষ্ট এখন ফিল্ড রাজনীতিতে আছে এবং তারা যথেষ্ট এই বিষয়ে তারা কনসিয়াস যে ঠিক আছে, আমাদেরকেও দেশ গঠনে যেতে হবে। আজকে যে ছেলেটা চিন্তা করতো যে আমি আন্ডার গ্রেড শেষ করে মাস্টার্স পড়তে যাবো ইউএসএ তে কিংবা অস্ট্রেলিয়াতে, আজকে সে চিন্তা করতেছে আজকে আমি হচ্ছে এখানে থাকবো, থেকে আমি দেশের রাষ্ট্র গঠনে কাজ করব। আজকে আমি আমার এলাকা নিয়ে কাজ করব, আমার এলাকা গুছাবো বা থানা গুছাবো, এই জায়গা নিয়ে কাজ করতেছে। তো ওই জায়গা থেকে আপনার এই যে যে কোয়েশ্চেনটা করছেন যে আগামীর বাংলাদেশ আমি কিভাবে দেখি, এটাও একটা কমপ্লিমেন্টারি আনসার। সেটা হচ্ছে আগামীর বাংলাদেশ আমি এমন ভাবে দেখি যে বাংলাদেশে থাকবে বৈষম্যহীন, যে বাংলাদেশে আমরা সাম্যের কথা বলবো, যে বাংলাদেশে আমরা সম্প্রীতির কথা বলবো, যে বাংলাদেশে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সিন্ডিকেটের অন্তর্ভুক্তি হয়ে আমরা দেখছি যে যেই ঢাকা বিশ্ববিদ্যালয় 17 তারিখ হল ফাঁকা করে দেওয়ার পরে আমাদেরকে বলছিল যে ভাই আয় আমাদেরকে বাঁচা, এবং পরবর্তীতে ওই মধুর ক্যান্টিনে তারা ডেকে আমাদের নারীদের উপর হাত তুলছে, সেই ধরনের অপ্রীতিকর কোনো ধরনের ঘটনার আমাদের সম্মুখীন হইতে হবে না, এমন একটা বাংলাদেশ আমরা দেখব। এবং সাথে সাথে আমরা এমন একটা বাংলাদেশ দেখব যে বাংলাদেশে দুর্নীতিবাজ এবং লেজুর ভিত্তিক যে ছাত্র রাজনীতি, অপরাজনীতি দেখছি আমরা গত 25 বছরে এবং গত 17 বছরে আমরা যেই ধরনের ফিল্ড রাজনীতি দেখছি, মন্ত্রী মিনিস্টার তার পিয়ন পর্যন্ত 400 কোটি টাকার মালিক হয়েছে, সেই ধরনের জায়গা থেকে সেই ধরনের রাজনীতি আমরা দেখব না। যেখানে আমরা দেখব, যেটা আমাদের অলরেডি দলের একটা মোটর জায়গা থেকেও আসছিল, যে আমার দেশে একজন কামার কিংবা একজন কুমোর, আমরা তো আসলে তাদেরকে এডুকেশনালি অনেক পিছায়া দেখি। অনেক ক্ষেত্রে আমরা দেখি যে ঠিক আছে, একজন রিক্সাওয়ালা সে হয়তো এডুকেশনালি কিংবা সোশ্যাল স্ট্যাটাসের জায়গা থেকে পিছায় আছে। আমরা এমন একটা বাংলাদেশ দেখবো যে তার রাজনৈতিক দক্ষতা, তার লিডারশিপ ক্যাপাবিলিটি এবং তার যদি ওই ধরনের ক্যাপাবিলিটি থাকে, সেও বাংলাদেশকে লিড করতে পারবে। আমরা এমন একটা বাংলাদেশের স্বপ্ন দেখি। জি, ধন্যবাদ। আহ, আমি এই মুহূর্তে এখন আমি একটি বিষয় জানতে চাইবো জনাব লাজিমের কাছে। জনাব লাজিম, আপনি যদি বলেন এক কথায়, সেটি হচ্ছে সার্জিস আলমের উপর একটি জনাব সার্জিস আলমের উপর একটি হামলার ঘটনা ঘটেছে বসুন্ধরা আবাসিক এলাকায়। যিনি জাতীয় নাগরিক পার্টির অন্যতম একজন নেতা, মুখ্য সংগঠক। এই বিষয়টিকে এই বিষয়টির সাথে কোনোভাবে কি ঢাবিতে যে সংঘর্ষ হয়েছিল সেটির কোনো যোগসূত্র রয়েছে, সেটির কোনো রেষারেষি রয়েছে, কোনো প্রতিহিংসা রয়েছে? জাফর ভাই, প্রথমে আমি একটু কারেকশন করি। হ্যাঁ, আপনি যে বললেন যে হামলার ঘটনা হয়েছে, আসলে বিষয়টা কিন্তু সেটা না যে হামলা হয়েছে। সাজিস আলমের উপরে কোনো হামলা হয়নি। সাজিস আলমের গায়েও কোনো ধরনের কোনো হাত দেওয়া হয়নি। আপনি যদি ভিডিও যেগুলো আমাদের সামনে এসেছে, আমরা বিভিন্নভাবে স্ক্রুটিনাইজ করে দেখেছি যে সেখানে কিন্তু হাতাহাতির কিছুক্ষণ আগেই সাজিস আলম জায়গা থেকে চলে গিয়েছিলেন এবং তাদের সহকর্মীদের নিয়েই চলে গিয়েছিলেন। যাদের সাথে হাতাহাতি হয়েছে তারা কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিরই কোনো অন্য কোনো রিপ্রেজেন্টেশনই ছিল, মানে নিজেদের ভেতরেই, সেখানে সাজিস আলম ছিল না।
তবে এটা সঠিক যে সার্জিস আলম অবশ্যই একটু তোপের মুখে পড়েছিলেন। জাফর ভাই, প্রথমে বলতে চাই যে এখানে হঠাৎ করে কেন তোপের মুখে পড়লেন? কেন পড়লেন তোপের মুখে হঠাৎ করে? হঠাৎ করে কেন তোপের মুখে পড়লেন? এভাবে যেটা আমি পার্সোনালি জানতে পেরেছি, সাজিজ আলম সেখানে গিয়েছিলেন হচ্ছে বেসরকারি যে বিশ্ববিদ্যালয় রিপ্রেজেন্টেশন আছে তাদের সাথেই কথা বলতে, বিভিন্ন ধরনের কমিটি এক্সটেনশন এন্ড তাদের কি ধরনের দাবি দেওয়া আছে সেগুলো কিন্তু সাজিজ আলম শুনতে গিয়েছিলেন, এবং কোনো ধরনের কোনো সলিউশন যে করবেন না এমনও বলেনি। সে বলেছেন যে এগুলো সে নিজে দেখবেন, তার পার্টির হায়ার অথরিটিকে বলবেন। এবং একটা সুরাহার মধ্যে আমরা যাচ্ছিলাম। মিটিং শেষে সে যখন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে দিয়ে আসা শুরু করে তখন হঠাৎ করে সে কিছু ব্যক্তিবর্গের মিছিল দেখতে পারে এবং উচ্চস্বরে বলা হচ্ছিল যে ঢাবি সিন্ডিকেট মানি না, ঢাবি সিন্ডিকেট মানি না। এখন কথা হচ্ছে যে ঢাবি সিন্ডিকেট নিয়ে অনেক প্রশ্নই আসতে পারে। ঢাবি সিন্ডিকেট যে একেবারে নেই সেটাও না, অবশ্যই আছে। কিন্তু কথা হচ্ছে যে ঢাবি সিন্ডিকেট যদি না মানা হয়, সেখানে কিছু লোকজন মিছিল করছিল বা স্লোগান দিচ্ছিল, কিন্তু সেখানে উপস্থিত ছিল কারা? সেখানে উপস্থিত ছিল নতুন ছাত্র সংগঠনের কেউ না, বরং একজন সেন্ট্রাল পোস্টের ছাত্রদল নেতা। সে বলতেছে যে ঢাবি সিন্ডিকেট মানি না। ঢাবি সিন্ডিকেট তো মানা না মানার বিষয় আসবে নতুন দলের ক্ষেত্রে। এখন ছাত্র দলের পোস্টেড সেন্ট্রাল নেতা তো সেখানে কোনো, আমার মনে হয় না কোনো স্টেক হোল্ডার, নতুন নতুন ছাত্র সংগঠনে, তাই না? সে কেন হঠাৎ করে এরকম স্লোগান দিব? তার কি নতুন দলে কোনো আশার অভিব্যক্তি ছিল কি ছিল না সেই বিষয়ে এখনো কিন্তু আমরা স্পষ্ট না। অর্থাৎ ছাত্র দল সেখানে স্টেক মানে কি মানে না সেটার যদি তোপের মুখে সেই বিষয়ে পড়তে হয় সার্জিসের, আমি সেখানে একটু মানে ষড়যন্ত্র বলবো না, সেটা একটু হয়তো স্ট্রং ওয়ার্ড হয়ে যায়, আমি একটু সন্দেহ প্রকাশ করব যে আসলে ছাত্র দলের সেখানে স্বার্থটা কি। হ্যাঁ, হঠাৎ করে তারা নতুন সংগঠনের কি স্টেক চায় কি চায় না, হ্যাঁ সেটা একজন সেন্ট্রাল পোস্টেড নেতা, সেই বিষয়ে আমাদের আসলে একটা, আমার মনে হয় যে তাদের পক্ষ থেকে একটা বিবৃতি বা স্টেটমেন্ট দেওয়া উচিত যে আসলে তারা ছাত্র দল সেখানে কি করছিল, যেখানে নতুন সংগঠন বা প্রাইভেট ইউনিভার্সিটি কিছু রিপ্রেজেন্টেশন হয়তো থাকার কথা ছিল। আর হচ্ছে যে তোপের মুখে পড়ার বিষয়টা কি, আমি আরো একটু অপটিমিস্টিক একটা রিজনিং দিব। সেখানে হচ্ছে যে নতুন দল যখন হবে, কিছু জায়গায় আপনি দেখবেন কিছু মতবিরোধ থাকবে, কিছু হয়তো হাতাহাতিও হয়, যেটা আসলে কাম্য না, বাট ইউজুয়ালি এটা হয়ে থাকে যে কোনো বড় ধরনের সংগঠনেই। ছোট থেকে ছোট সংগঠনও হয়, আর বড় সংগঠনে তো হওয়াটা যে খুব মানে রেয়ার বিষয়টা এমন না, এটা খুব কমন, যদিও সেটা হওয়া উচিত না। আমি মনে করি যে যেহেতু এরকম পর্যায়ে একটা ডিমান্ড আছে যে একটা পজিশন নিয়ে আসলেই কিছু মানুষের অভিলাষ আছে যে এই পজিশনে আমি থাকতে চাই বা রিপ্রেজেন্ট করতে চাই, আমি মনে হয় যে নতুন ছাত্র সংগঠনের জন্য এটা একটা ভালো সিগন্যাল একদিক দিয়ে, যে আসলে তাদের জনপ্রিয়তা এখনো ইনট্যাক্ট আছে বলেই তাদের পজিশন নিয়ে হয়তো কিছুটা স্টেক বিরোধ রয়েছে। যদি সেরকম ধরনের হাইপ বা সেরকম ধরনের ইনফ্রাস্ট্রাকচার না থাকতো, বা সেরকম রাজনৈতিক কোনো পাওয়ার ক্লাস্টার না থাকতো, আমার মনে হয় যে সেক্ষেত্রে এরকম মারামারি বা হানাহানি হতো না। সো আমি এটাও একটু অপটিমিস্টিক ভাবেই দেখতে চাই যে ছাত্র সংগঠনটা আসলে ভালো দিকে যাচ্ছে। কারণ এই ছাত্র সংগঠন বাদে কোনো সেন্ট্রাল ছাত্র নেতা নর্থ সাউথের ধারে কাছে এসছে গত 15 বছর, সেটা ছাত্র দল হোক, ছাত্র লীগ হোক, বা যে কোনো ধরনের যাই হোক, নিষিদ্ধ ছাত্র সংগঠন যাই হোক, আমি কখনো পার্সোনালি আমি দেখিনি বা শুনিনি যে এরকম তারা আসছে তাদের কথা শোনার জন্য। তবে আমরা একটা নতুন ওয়ে দেখছি যে না আসলে তারা অ্যাটলিস্ট এসে শুনছে। কিছু পার্সেন্টেজ হয়তো তারা পারবে, কিছু পার্সেন্টেজ হয়তো তারা পারবে না, বাট ইটস বেটার দেন নাথিং। হ্যাঁ, ইটস স্টার্ট অফ সামথিং নিউ, এন্ড দ্যাট ইজ হোয়াট আই সি ভেরি মাচ অপটিমিস্টিক। ধন্যবাদ আপনাকে। আমি রূপকথা আপনার কাছে ফিরে আসি। আমি এই যে বিষয়টি নিয়ে সেটি হচ্ছে, আমাকে দুটো বিষয় একসাথে যদি বলেন। আপনার কাছে জিজ্ঞাসা করার কারণ হচ্ছে যে আপনি একজন নারী, আপনি ঘর থেকে বেরিয়েছেন, আন্দোলন করেছেন। স্বাভাবিকভাবেই সেটি বিশাল বড় একটি জায়গা। কারণ সে সময় সব বাবা মাই চেয়েছে তার সন্তান সুরক্ষিত থাকুক, তার মেয়ে, বিশেষ করে নারী সন্তান যারা তারা সম্পূর্ণ সুরক্ষিত থাকুক। সেই জায়গাটি থেকে আপনি আমাকে বলবেন যে আসলে আন্দোলনের সাথে যুক্ত হওয়ার বা সম্পৃক্ত হওয়ার জন্য তাড়না কোথা থেকে আপনি পেয়েছেন, এটির মোটিভেশন কোত্থেকে এসেছে, এবং একই সাথে যে সেখানে আপনি মাঠে থাকা অবস্থায় আপনার যে অভিজ্ঞতা সেটি নিয়ে আমাদেরকে একটু বলবেন যে আপনি
মাঠ পর্যায়ে থেকে কি অভিজ্ঞতা সঞ্চয় করছেন? ধন্যবাদ আপনার প্রশ্নটির জন্য। তবে আমি একটু ফারাবী ভাইয়া এবং লাজিম ভাইয়ের সাথে কিছু কথা আমি একটু তাদের সাথে একটু বলে তারপর আমি আপনার কোয়েশ্চেনের উত্তর দিচ্ছি। আম প্রাইভেট ইউনিভার্সিটি কখনোই রাজনীতির সাথে শুরু থেকে যুক্ত থাকে না, কারণ প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের মাথায় সবসময় পড়াশোনার বিষয়টা সব সময় চিন্তা থাকে এবং তারা সবসময় চিন্তা করে যে তারা পড়াশোনা করে বড় কিছু একটা হবে। কিন্তু পলিটিক্যাল এনিমেল আমরা প্রত্যেকে, পলিটিক্যাল কনসিয়াসনেস এমন কোনো মানুষের নাই, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি, এটা আমি কখনো বললে আমি বিশ্বাস করব না। আপনি দেখে থাকবেন 2015 সালে নো ভ্যাট আন্দোলন হয়েছিল, যখন তৎকালীন অর্থমন্ত্রী আব্দুল মহিদ সে কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পড়াশোনার উপর কিন্তু ভ্যাট কিন্তু ইনক্লুড করেছিল, এবং তখন কিন্তু ব্র্যাক ইউনিভার্সিটি থেকে শুরু করে নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে শুরু করে আইইউবি, এআরবি, এমন কোনো ইউনিভার্সিটি নেই যারা কিন্তু রাস্তায় মাঠে নামে নাই। তখন কি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাইভেট ইউনিভার্সিটির জন্য মাঠে নেমেছিল? আমি তখন বোধহয় অনেক ছোট ছিলাম, যদি আমি এটা নিয়ে যদি আমি রিসার্চ করে থাকি, আমি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় যদি থেকেও থাকে সেটা কিন্তু তারা অনেক লাস্টের দিকে ছিল। যে কোনো ধরনের সংস্কার হোক, যে কোনো ধরনের আন্দোলন হোক, যে কোনো ধরনের ন্যায় বিচার অন্যায় যে কোনো জায়গায় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবার আগে থাকে। সবার আগে না হলেও যখন দেয়ালে পিঠ থেকে যায়, গুলিটা যখন খেতে হয়, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা সবার আগে থাকে। 2018 সালে সড়ক আন্দোলনের সময় প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা গণহারে মারা গিয়েছে, এবং আমি ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্ট, আমি দেখতে পারি ব্র্যাক ইউনিভার্সিটি অনেক অনেক প্রায় 34 জন শিক্ষার্থী থেকে 34 অথবা 35 জন শিক্ষার্থী 2018 সালে কিন্তু জেল খেটেছে, এবং ব্র্যাক ইউনিভার্সিটি স্কুল অফ লর ফ্যাকাল্টিরা কিন্তু সেসব স্টুডেন্টদেরকে জেল থেকে আনার জন্য তারা কিন্তু বিভিন্ন রকমের প্রচেষ্টা চালিয়ে গিয়েছে। 2024 সালের এই গণঅভ্যুত্থানেও বিভিন্ন ধরনের প্রাইভেট ইউনিভার্সিটির যে সক্রিয়তা সেটা কিন্তু আমরা কখনো অস্বীকার করতে পারি না। তো যেহেতু আমরা অস্বীকার করতে পারি না, সেক্ষেত্রে যখন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টা আসে, তখন কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটিকে তারা কিন্তু অনেক ছোট চোখে দেখে, এবং সেটা কিন্তু শুধু প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্ট কেউ না। লাজিম ভাই কিছুক্ষণ আগে বলেছেন শুধু প্রাইভেট ইউনিভার্সিটি না, ঢাকা বিশ্ববিদ্যালয় এমন সেলফ সেন্টার্ড একটা ইউনিভার্সিটি যে ইউনিভার্সিটি বুয়েটের সাথেও তাদের দাঙ্গা লেগে থাকে, ঢাকা মেডিকেলের সাথে তাদের দাঙ্গা লেগে থাকে, অন্যান্য যত ধরনের পাবলিক বিশ্ববিদ্যালয় আছে জগন্নাথের সাথে তাদের বিভিন্ন ধরনের দাঙ্গা লেগে থাকে। তো যখন কোনো ধরনের রাজনৈতিক হোক, তাদের মধ্যে কিন্তু বড় ভাই, আমরা এই বড় ভাইকে মানবো, অমুক বড় ভাইকে মানবো, তমুক বড় ভাইকে, এই ধরনের বড় ভাইয়ের ধরনের সিন্ডিকেট কিন্তু একমাত্র অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়তে থাকলে, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় সেটা কিন্তু চরম পন্থায় ছিল, এবং এর জন্য তারা হয়তো রাজনীতিতে আগানো, এবং এর জন্য লেজুর ভিত্তিক যে রাজনীতি সেটা কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে সব বিশ্ববিদ্যালয়তে থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা অনেক বেশি ছিল। এবং লাজিম ভাই কিছুক্ষণ আগে বলছিলেন যে আমি অপটিমিস্টিক ভাবে চিন্তা করে যাচ্ছি, এত বছর ছিল না, এখন আছে, এবং সেই বিষয়ে আমি আশাবাদী। সেই আশাবাদী আমিও। তবে যে রকমের শতাংশ হওয়া উচিত ছিল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের, যেরকম ফারাবি ভাই কিছুক্ষণ আগে একটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি একজন শিক্ষার্থীর কথা বললেন, আপনি জানবেন যে বিভিন্ন ধরনের আন্দোলনের মধ্যে কিন্তু আস্তাকুল, বাড্ডা, বসুন্ধরা, এই ধরনের এলাকাগুলোতে কিন্তু অবস্থা কিন্তু জঘন্য রকমের খারাপ হয়ে যায়, এবং আন্দোলন যখন টানতে হয় তখন শাহবাগ টানে না। শাহবাগের জন্য কিন্তু স্কুল কলেজে পোলাপান, এই যে ঢাকা কলেজ, ডিআরএমসি, আমি তখন নূর মোহাম্মদ স্টুডেন্টে ছিলাম, যখন আমি রাস্তাতে ছিলাম, নূর মোহাম্মদ, বিভিন্ন ধরনের স্কুল কলেজের স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য ঝাঁপায় পড়ে, ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য কয়টা স্কুল শিক্ষার্থী, কয়টা কলেজ শিক্ষার্থী ঝাঁপিয়ে পড়েছিল, তারা কাঁধে কাঁধ মিলে আন্দোলন করেছিল। কিন্তু ঝাঁপানোর যখন নিজে 18 জুলাই আমি ধানমন্ডিতে 27-এ ছিলাম, সে বিষয়ে আমি পরবর্তীতে আসছি, কিন্তু আমি যখন আপনি অনুপ্রেরণার কথা বলছিলেন, যখন আমি দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা হচ্ছে, আমি অ্যাজ কলেজ স্টুডেন্ট আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য দৌড়িয়ে গিয়েছি। ডাজেন্ট ম্যাটার আমি কত ছোট, ডাজেন্ট ম্যাটার আমি কত বড়, ডাজেন্ট ম্যাটার যে আমি ওইরকম বয়সের কিনা, অথবা আমি আমার বড় বড় ভাই আপুদেরকে সেভ করার জন্য নেমে গিয়েছি। প্রাইভেট ইউনিভার্সিটিতে যখন ইস্ট ওয়েস্ট অথবা ব্র্যাক ইউনিভার্সিটিতে যখন ভিতরে গুলি করা হচ্ছিল, এবং 2018 সালে সড়ক আন্দোলনের সময় আমার বোন তখন আন্দোলন ছিল, আমি তার মুখ থেকে শুনেছি যে কিভাবে ব্র্যাকের তো তখন ক্যাম্পাস ছিল না, ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা যখন বিভিন্ন ধরনের মানে অসুবিধার মধ্যে পড়ছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট বিভিন্ন জায়গা থেকে বাস কালেক্ট করে ব্র্যাক ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে বাঁচানোর জন্য নিয়ে আসছে।
প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে কিন্তু এক ধরনের কমিউনিটি আছে, আমাদের মধ্যে কিন্তু এক ধরনের ভ্রাতৃত্ববোধ কিন্তু আমাদের মধ্যে আছে। আমরা নর্থ সাউথ কেও ভালোবাসি, আমরা ইস্ট ওয়েস্ট কেও ভালোবাসি, আমরা যে কোনো প্রাইভেট ইউনিভার্সিটির সাথে বন্ধুসুলভ আচার আচরণ রাখি। কিন্তু পাবলিক বিশ্ববিদ্যালয় মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেখানে কিনা মেয়েদেরকে হয়রানি করা হয়, মেয়েদেরকে কামড়ে দেওয়া হয়, তারা কোন জায়গা থেকে বিলং করে অথবা তারা কোথায়, সেটা আসলে জিজ্ঞেস করতে অথবা প্রশ্ন করতে আমার আসলে আর আমার অপেক্ষা থাকে না। যাই হোক, আমি আমার এই বিষয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট ভেঙে যাক, গুড়িয়ে যাক। আহ আপনি আমাকে জিজ্ঞেস করছিলেন আমি আন্দোলনে কিভাবে ছিলাম অথবা কিভাবে সম্পৃক্ততা থেকেছি। শুধু আন্দোলনে যে আমি একা ছিলাম সেটা নয়, আমার মাও আমার সাথে ছিলেন। আমি 18 জুলাই ধানমন্ডিতে ছিলাম। আমি আমার কলেজ থেকে, তখন আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইনি, তখন আমি আমার কলেজ থেকে, এখান থেকে আমি আমার বাসা থেকে আসাদ গেট হয়ে আন্দোলন করতে করতে আমরা 27-এ গিয়েছিলাম, এবং সেখানে আমি ছাত্রলীগের আমি টিয়ার শেল খেয়েছি। এবং সেখানে আমি দেখেছি আমার সাথে ছোট ছোট কলেজের ভাই বোন, তখন তো আমি ইউনিভার্সিটিতে ঢুকবো, কিন্তু আমার ছোট ছোট ছেলেপেলেরা, ভাইয়েরা ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক ফার্মগেটে তারা কিন্তু অনেক কাজ করেছে। তারা কিন্তু এই যে আসাদ গেট, ধানমন্ডি, এইসব জায়গায় কিন্তু নেতৃত্ব কিন্তু আমাদের বড় ভাই হিসেবে কিন্তু তখন তার ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক স্টুডেন্টরা দিয়েছেন। তখন আমি তাদেরকে দেখেছি যে ছোট ছোট ভাই বোনেরা এসে বলছে, আপু আপনি সেফ জোনে যান, আমরা দেখছি। এরপর রাপা প্লাজার নিচে যে গোডাউনটা ছিল, রাপা প্লাজার নিচে যে আহ গাড়ি যেখানে রাখে, পার্কিং এর স্লাইডটা, আমরা ওখানে লুকানো ছিলাম। আমরা ওখান থেকে আমি সিসিটিভি ক্যামেরা দিয়ে অথবা যে বড় বড় সিসিটিভি ক্যামেরা যে পিছনে যে টেলিভিশনে আমরা বসে বসে দেখছিলাম কিভাবে ছাত্রলীগের ছেলেরা এসে আমরা যেখানে লুকানো আছি ঠিক সেই জায়গাটাতে টিয়ার শেল মেরে তারা সেখান থেকে দৌড়িয়ে গেল। আমরা কোনোভাবেই মার্কেটের ভিতরে মানুষজন আমাদেরকে রাখতে চাচ্ছিল না। খুব একটা ট্র্যাজিক আর অনেক ট্রমাটিক একটা সিন ছিল। আমরা বেসমেন্ট থেকে আস্তে আস্তে উঠে আমরা একতলাতে গেলাম, যে আমরা বিভিন্ন কাঁচ দিয়ে আমরা বাহিরে দেখার চেষ্টা করছি, কারণ আমরা যেখানে লুকিয়ে তো আছি আর আমাদের সাথে যে ভাইয়ারা ছিল তারা কিন্তু রাস্তার মধ্যে বের হয়ে চলে গিয়েছে। আমরা সেখানে চিন্তা করছি যে এই যে আমরা আছি, আমরা এখান থেকে বের হব কিভাবে? বের তো একটা না একটা টাইমে, একটা না একটা সময় আমাকে হতে হবে, কিভাবে হব? আমি দেখছি উপর থেকে যে কিভাবে পুলিশ বাহিনী অথবা তৎকালীন 16 বছরের গুন্ডা বাহিনী কিভাবে অজস্র ভাবে গুলি করে যাচ্ছে, এবং ছাত্রলীগে হেলমেট পরা বাহিনীরা কিভাবে দা বটি নিয়ে স্টুডেন্ট কোপাচ্ছে। এবং আমি আমার নিজের চোখে ওই সময়টাতে দেখেছি ফুটপাতের উপরে রক্তের বন্যা, রক্তের বন্যা। আমরা সারাদিন সেখানে বের হতে পারিনি, আমরা চুপচাপ করে অন্ধকার করে আমরা বসেছিলাম। এবং আমার মনে আছে আমি এই বিষয়টা ডিসক্লোজ করেছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে যে আমি রাপা প্লাজাতে লুকানো আছে, এবং ঠিক সেই সময় এক ছাত্রলীগ ছদ্মবেশী লোক আমাকে তুলে নিয়ে যাওয়ার জন্য হুমকি দিচ্ছিল, এবং বেসমেন্টে তারা বিভিন্ন রকমের যে ফোর্স তারা ঢুকিয়ে ফেলছিল। কারণ আমি ভুল করে হোক, আমি তখন ভাবছিলাম যে যদি আমি মারাও, যে অ্যাটলিস্ট আমার ডিসক্লোজ করে মরে যাওয়া উচিত যে আমি কোথায় আমি মারা গিয়েছি, অথবা সে সময় বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা। এবং পরবর্তীতে সেখান থেকে বিভিন্ন ধরনের বেশভূষা নিয়ে মার্কেটের জামা কাপড়, আমি অবশ্যই রাপা প্লাজার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যে রাপা প্লাজার সে সময় তৎকালীন অথবা সে সময় যে কর্মচারী ছিল তারা বিভিন্ন ধরনের জামা কাপড় আমাদেরকে পরিয়ে আমাদেরকে সেখান থেকে আমরা বের হয়েছি, এবং বের হওয়ার সময় দেখি ছাত্রলীগ আমাদেরকে তাড়া করছে। এরপরে কয়েকদিন আমি টানা বাসা থেকে বের হতে পারিনি। পরবর্তীতে আবার শহীদ মিনার থেকে শুরু করে বিভিন্ন ধরনের রাজপথে ছিল, শুধু আমি ছিলাম না, আমার মাও ছিল। তো এরপরে আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে ঢুকলাম, এবং যে সময় আমি ধানমন্ডি দেব সে সময় ওখান থেকে আমি সোশ্যাল মিডিয়াতে ঢুকে দেখছি কিভাবে ব্র্যাক ইউনিভার্সিটির উপর থেকে হেলিকপ্টার নেমে ব্র্যাক ইউনিভার্সিটির ভিতরে তারা গুলি চালাচ্ছে। আপনি একটা জিনিস চিন্তা করেন, কখনো কোন ক্লাসরুমে অথবা বিল্ডিং এর ভিতরে কোথাও গুলি চালানো হয়? কি পরিমাণে বিদ্বেষ থাকলে, কি পরিমাণে কি রকমের বিদ্বেষ, কি রকমের হিংসা প্রতিপন্ন অথবা যেটাই হোক না কেন থাকলে সেখানে তারা একটা বাংলাদেশের বড় সব প্রাইভেট ইউনিভার্সিটির ভিতরে তারা গুলি করতে দ্বিধাবোধ করে না, কারণ তাদের মধ্যে তখন সে সময় চিন্তা ছিল যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে না হয় হল ছাড়া আমরা করতে পেরেছি, আবার তারা হল ছেড়েছে। প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরা তো বেশিরভাগ ঢাকামুখী হয়, তারা ঢাকাতেই বসবাস করে, মানে ঢাকার এখানে অবশ্যই এটা আমার বলা উচিত হবে নাকি জানি না, তবে ব্র্যাক ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিতে যারা পড়ে তারা কিন্তু এক ধরনের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড থেকে কিন্তু তারা বিলং করে, একটা সুন্দর ভালো ফ্যামিলি থেকে তারা বিলং করে। সেক্ষেত্রে তাদেরকে যদি কোনোভাবে দমিয়ে রাখা যায় তাহলে আহ আন্দোলন হয়তো সফল নাও হতে পারে। তবে ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু টেনেছিল। তো সর্বশেষ এই কথাই যে রাজনৈতিক বন্দোবস্তে
পাবলিক ইউনিভার্সিটি পোর্শন যত না থাকা প্রয়োজন, কারণ আলটিমেটলি যখন আপনি মাস্টার মাইন্ড ভাবছেন, আপনি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে কিন্তু মাস্টার মাইন্ড ভাবছেন। আমরা কিন্তু হাসনাতকে চিনি, আমরা কিন্তু সার্জিসকে চিনি, আমরা কিন্তু চিনি না যে কুয়েট ইউনিভার্সিটি কে মারা গিয়েছে, অথবা অন্যান্য ঢাকার বাইরে পাবলিক ইউনিভার্সিটি কোন সময় নায়ক চিৎকার করতে করতে খুন হয়েছে। আমরা কিন্তু দিন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা সেন্টার হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদেরকে কিন্তু আমরা অনেক বেশি মাতামাতি করি। আমরা ব্র্যাক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু অত বেশি মাতামাতি করতে যাইও না, আমাদের অত সময়ও হয় না। তো রাজনৈতিক বন্দোবস্ত যখন হচ্ছে, সেই ক্ষেত্রে প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের সংখ্যা আমার মনে হয় আরো বেশি হওয়া উচিত, কারণ যখন রক্ত দিতে হয় তখন কিন্তু তারা রক্ত দিতে কখনো দ্বিধাবোধ করে না। ধন্যবাদ। ধন্যবাদ মিস রূপকথা, আপনার কথা শুনছিলাম, আমি নিজেই আসলে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছিলাম। কারণ হচ্ছে আপনার যে একটি বাস্তব অভিজ্ঞতার কথা বলছেন, একই অভিজ্ঞতা ডেফিনেটলি জনাব ফারাবী এবং জনাব লাজিম ওনাদেরও আছে। ওনারাও এইভাবেই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং এই ধরনের অভিজ্ঞতা সঞ্চার করেছেন। আমি সেটিতে যাচ্ছি না, সময় স্বল্পতার জন্য আমি একটু ভিন্ন প্রসঙ্গে যাচ্ছি। সেটি হচ্ছে যে কোনো ভাবেই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে কি কোনোভাবে আপনাদের কাছে মনে হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো দ্বন্দ্ব প্রকাশ্য কোনোভাবে কি মনে হচ্ছে? আপনাদের কারো কাছে কেমন কিছু মনে হচ্ছে? কেননা ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের কথা বারবার বলছিলেন আপনারা। তবে এই ক্ষেত্রে আমি একটি বিষয় যুক্ত করব সবিনয়ে। সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ইতিহাস রয়েছে, গৌরবের ইতিহাস রয়েছে। আপনারা জানেন স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে আমাদের ভাষা আন্দোলন থেকে শুরু করে সকল ক্ষেত্রে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই সবার আগে এগিয়ে এসেছে তৎকালীন পূর্ব পাকিস্তান আমলে। পরবর্তীতে বাংলাদেশেও এরশাদ সরকারের পতনের সময় ৯০ গণ অভ্যুত্থানে একইভাবে তারাই সম্পৃক্ত হয়েছিল। সেটি যাই হোক, সেটি ভিন্ন প্রসঙ্গ হোক। আমি যে জায়গাটিতে আসছি এখন, আমি অন্য একটি জায়গাতে আসছি, সেটি হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয় আন্দোলনের সাথে যে যুক্ত হওয়ার যে জায়গাটি, বেসরকারি বিশ্ববিদ্যালয় আমরা দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি ইনভলভমেন্ট যখন বেড়েছে, তখন আন্দোলনটি আরো বেগবান হয়েছে। এর মাঝখানে মনে হয় আন্দোলনটি কিছুটা সময়ের জন্য স্থিমিত হয়ে গিয়েছিল, যেটি আমরা বিভিন্ন গণমাধ্যমে চোখ দিয়ে দেখেছি বা সরেজমিনে দেখেছি। এই বিষয় নিয়ে আপনারা কি বলবেন যে হঠাৎ করেই কিভাবে এই আন্দোলনের সাথে এতটা সক্রিয়ভাবে সম্পৃক্ত হয়ে গেলেন? কোন দর্শন থেকে, কোন ভাবনা থেকে? জনাব ফারাবী যদি একটু বলেন, তারপর জনাব লাজিম। খুব অল্প কথায়। আচ্ছা, হ্যাঁ, জাফর ভাই, এই জায়গাটা বেশি সময় নিয়ে বলবো না, এটা আসলে বড় কোনো বিষয় না, মানে এটা রকেট সায়েন্স না। বিষয়টা অনেক সিম্পল আসলে। জিনিসটা হচ্ছে যে দেখেন, 16 তারিখ আমাদের ব্র্যাক ইউনিভার্সিটি, ব্যক্তিগত অভিজ্ঞতা, মানে ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাদের মিড পরীক্ষা এখন আমি নর্মালি হইতেছো দীর্ঘদিন যাবত অ্যাক্টিভিজমের সাথে জড়িত। তো দেখা গেছে আমারও তো মিড ফাইনাল এগুলা নিয়ে তো প্যারা নেই। আমি মিড পরীক্ষা দিয়ে আইসা প্রোটেস্ট করি, আবার মনে করেন পরীক্ষা দেওয়ার আগে প্রোটেস্ট করে তারপর আবার পরীক্ষা দিই, এরকম একটা মানে পার্সোনালিটির মানুষ তো। এখন যেটা হয়েছে যে আমাদের 16 তারিখ ছিল মিড পরীক্ষা। তো 16 তারিখে আমরা যখন দেখেন এই জায়গাটায় কোটা, মানে আমাদের যে বিবেচ্য বিষয়টা দেখতে হবে, দ্য সেন্ট্রিসিটি অফ দি হোল প্রটেস্ট, দ্য সেন্ট্রিসিটি অফ দ্য প্রটেস্ট ওয়াজ কোটা, রাইট? কোটা জিনিসটা আমরা প্রাইভেট ইউনিভার্সিটি শিক্ষার্থীর জায়গা থেকে কখনো উপলব্ধি করতে পারিনি, প্রবাবলি সামনেও পারবো না, হয়তো, আমি শিওর না। বাট জিনিসটা হচ্ছে যে ওই সময় আমরা যে জিনিসটা উপলব্ধি করতে পারছিলাম সেটা হচ্ছে দুইটা জিনিস। এটা আমার ব্যক্তিগত জায়গা থেকে, আমি আমার অবজারভেশন থেকে যেটা দেখছি, মাইট বি রং, মাইট বি রাইট, আই ডোন্ট নো, বাট এটা আমার ব্যক্তিগত অবজারভেশন। এটা হচ্ছে প্রথম যে বিষয়টা ছিল সেটা হচ্ছে বৈষম্য। সো বেসিক্যালি আমরা যেটা দেখছি সেটা হচ্ছে যে ভাই, আমরা কোটা কত পার্সেন্ট যাচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, আমরা অত কিছু বুঝি না। আমরা জাস্ট যেটুকু বুঝতেছি সেটা হচ্ছে চাকরি ক্ষেত্রে আমার ভাই বোনরা কিছু মানে হচ্ছে যে চাকরি করতে চাইতেছে, এবং সেই ক্ষেত্রে তাদের সাথে কোটার মাধ্যমে কিছু বৈষম্য করা হচ্ছে। বৈষম্যটা কি ছিল? বৈষম্যটা ছিল হইতেছে কয়েকটা বিষয়, এটা আমি 16 তারিখে উল্লেখ করছিলাম। জনাব ফারাবী, জি এই বল। জায়গাতে আমি যেটি যুক্ত করতে চাই সেটি হচ্ছে যে কোটা বিষয়ক যে বৈষম্য, যেটি আপনারা প্রত্যক্ষ করেছেন, যে কারণে আপনাদের যুক্ত হওয়া। কিন্তু আমরা যতটুকু দেখেছি প্রাইভেট ইউনিভার্সিটি যারা স্টুডেন্ট, যারা আপনারা পাশ করে বের হন,
মেজর একটা পার্ট দেশের বাইরে চলে যায় স্কলারশিপ নিয়ে, অথবা দেশেই বড় কোনো মাল্টিনেশনাল কোম্পানি বা কর্পোরেটে চলে যায়। আপনাদের কাছে কোটা কেন একটা বড় বিবেচ্য বিষয় হলো? এটি তো পাবলিক কিন্তু বিশ্ববিদ্যালয়ের আমাদের জন্য কাছে খুব বেশি কোটাটা বড় বিবেচ্য বিষয় ছিল না ভাই। আমাদের কাছে বিবেচ্য বিষয় ছিল যে আমার ভাই বোনের কাছে এটা বড় একটা বিবেচ্য বিষয়। আমার চাকরি দরকার নেই, ওর তো দরকার আছে, ওর তো দরকার আছে। ধরেন আবু সাইদ, সে তার ফ্যামিলিতে হচ্ছে টিউশনের টাকা দিয়ে চালাইতেছে, রাইট? তো তার জন্য তো কোটাটা ইম্পর্টেন্ট। ও তো গুলি খেয়ে মরছে। আমার জন্য এটা বিবেচ্য বিষয় ছিল বেশি, রাইট? তো জিনিসটা হচ্ছে যে এই যে যে জায়গাটায় ছিলাম সেটা হচ্ছে যে দেখেন কোর্ট প্রথমে বৈষম্যের যে জায়গাটা ছিল এটা আমি 16 তারিখে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে আমি যখন একটা স্পিচ দিয়েছিলাম আমি ওখানেও বলছিলাম। সেটা হচ্ছে যে দি স্পেসিফিক নোশন অফ দি কন্ট্রাপ্লেশন দ্যাট, যেটা হচ্ছে আমার ইয়াতে আমার হচ্ছে সংবিধানে যেটা দেওয়া আছে যে কোটেশনটা, সেটা হইতেছে যে উম, আহ, কিছু অনগ্রসর ব্যক্তি তাদেরকে হচ্ছে কোটার জন্য বিবেচনা করা হবে। তা আমার প্রথম কোয়েশ্চেন, দ্য ফার্স্ট কোয়েশ্চেন ন্যাচুরালি দ্যাট কেম টু মি ওয়াজ যে ভাই, মুক্তি যোদ্ধারা কিংবা তাদের নাতিপুতনিরা কিংবা তাদের সন্তানরা কি অনগ্রসর কিনা? হ্যাঁ, তারা কিন্তু অনগ্রসর না। হ্যালো, আমার কথা কি শোনা যাচ্ছে? জি, হ্যালো। আমি শুনছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। শুনছি, তারা কি শুনছি। অনগ্রসর জি। কিনা? তো এই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছিল যে এটা একটা লজিক্যাল ফ্যালাসি, এই জায়গাটায় কিছু হচ্ছে লুপ হোলস আছে এবং এই জিনিসটাকে তারা ইউজ করে। এবং আপনি যদি দেখেন শেখ হাসিনা, ওই যে খুনি হাসিনা তার বক্তব্যে যেটা উল্লেখ করছিলেন, উনি বলছিলেন যে হইতেছে যে উনি 2018 সালে কোটা পদ্ধতি বন্ধ করে দিছিলেন। বন্ধ করে দেওয়ার পরবর্তী সময়ে উনি কাউন্টার আর্গুমেন্টে বলতেছেন যে দেখেন আমি তো কোটা বন্ধ করে দিছিলাম, আমি তাদেরকে চাপের মুখে বলে দিছিলাম যে ঠিক আছে কোটা আর থাকবে না। কিন্তু তারপরে আপনারা দেখেন যে গত 2 বছরে একটা, এই সরি 2 না, গত কত বছর, 6 বছরে, গত 6 বছরে হচ্ছে আমার পাবলিক সার্ভিস কমিশনে মাত্র 2টা নারী চান্স পেয়েছে। সো সে দেখাইতেছে যে নারীর বিষয়টাকে এম্পাওয়ার করার যে কার্ডটা, সে যেরকম সারা জীবনই যে স্বজন হারানোর বেদনা, তারপরে হচ্ছে সে সারা জীবন মুক্তিযোদ্ধাকে বেঁচে খাওয়ার একটা যে টেন্ডেন্সি, তারপরে হচ্ছে তার বাবাকে যে চেতনা মুক্তি, যে মনে করেন যে বাবার যে চেতনার জায়গা থেকে বেঁচে খাওয়ার যে টেন্ডেন্সি, সেই সেম জায়গা থেকে সে আবার ওই একই কার্ড প্লে করছে। সে নারীকে এম্পাওয়ার করার জায়গাটা প্লে করছে। সে ভাবছিল যে নারী সমাজ তার পিছনে থাকবে, এই ধরনের একটা জায়গা থেকে সে একটা আলাপ দিছে। তো এই যে কথাগুলা দিয়ে সে যে একটা স্ট্রম্যান ফ্যালাসি করতেছে বা এই ধরনের লজিক্যাল ফ্যালাসি করে সে মানুষকে বশ করার চেষ্টা করতেছে, করে তারপরে একটা বৈষম্য সৃষ্টি করার চেষ্টা করতেছে, আর ওটা জাস্টিফাই করার চেষ্টা করতেছে। এটা ছিল প্রথম বিবেচ্য বিষয়, যে সে একটা বৈষম্য করতেছে, করে সেটাকে আবার সে হইতেছে জাস্টিফাই করতেছে, শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা ঘটনা করতেছে। সেকেন্ড যে বিষয়টা ছিল আমাদের কাছে, সেকেন্ড বিষয়টা ছিল হচ্ছে 16 তারিখে আমরা নামছি, নামার পরে 17 তারিখে ধরেন আমার বন্ধু মেহেদী হাসান মুন্না, সে হচ্ছে আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সমন্বয়ক ছিল ওই সময়টাতে। সে আমাদেরকে রাতের বেলা ফোন দিছে, ফোন দিয়ে বলছে যে মামা দাঁড়াইতে পারতেছি না, হলের ভিতরে এসে আমাদেরকে পিটায় হাত পা ভেঙে ফেলছে, আমরা দাঁড়াইতে পারতেছি না, আমরা পালাই চলে যাচ্ছি। এটা আপনি চিন্তা করেন, আপনার বন্ধু যখন আপনাকে বলবে, তখন ওই জায়গা থেকে আমি প্রাইভেট হই, আমি মাদ্রাসা হই, আর আমি রিক্সাওয়ালার ছেলে হই, আমি যাই হই না কেন, ওই জায়গা থেকে আমার আসলে মনের ভিতর থেকে কি আসবে? আমার আসবে যে আমার ভাই মায়ের খেয়েছে, আমার বোন মায়ের খেয়েছে, বা আমার নিজের জায়গা থেকে আমার মায়ের খেয়েছে, আমার যেতে হবে। এই দুইটা বিবেচনা বিষয় থেকে আমরা মূলত প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাঠে নামছিলাম। কিন্তু বাই দ্য এন্ড অফ 18 জুলাই ইট ওয়াজ নেভার অ্যাবাউট যে আমার ভাই মায়ের খেতেছে ওর আমার বৈষম্য দূর করতে হবে। ইট ওয়াজ অ্যাবাউট 17 বছর ডিক্টেটরশিপ কায়েম হইছে। পুরা বাংলাদেশ আওয়ামী লীগ তার দলীয় কার্যালয়ে রূপান্তরিত করছে। পুরো বাংলাদেশই তাদের একটা দলীয় কার্যালয় হয়ে দাঁড়াইছে। এই দলীয় কার্যালয় এবং এই যে পলিটিক্যাল সেন্ট্রালাইজেশন, এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে। এখন শুধু ভাই বোনের বিচার না, এখন স্বৈরাচারেরও বিচার করতে হবে। ওই জায়গা থেকে আমরা মূলত দাঁড়াইছিলাম, এটাই। ধন্যবাদ, ধন্যবাদ। আপনার মানে চমৎকার করে আপনি ব্যাখ্যা দিয়েছেন জনাব ফারাবী। সত্যিকার অর্থেই চমৎকার করে ব্যাখ্যা দিয়েছেন। এই আন্দোলনে আপনাদের সম্পৃক্ততা কিভাবে আসলে হয়েছে। এখানে একটি বিষয় তাহলে উল্লেখ করবার মতো, সেটি হচ্ছে যে অত্যন্ত মানবিক জায়গা থেকে আপনারা আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। আপনাদের ভাই বোনদেরকে যখন গায়ে হাত তোলা হয়েছে, তাদের উপর যখন নিপীড়ন চলছিল, নির্যাতন চলছিল, মানবিকভাবেই আপনারা বিষয়টিকে প্রথমে দেখেছেন। তো আমি সেই জায়গা থেকে আমি জনাব লাজিম আপনার কাছে আসবো যে একই প্রশ্ন নিয়েই, যে
এই এই আন্দোলনের সাথে কিভাবে আপনাদের যুক্ত হওয়া, এক কথায় একদম একটি লাইনে একটি বাক্যে সাথে সম্পূরক যে বিষয়টি, যে মানবিকতা আপনারা দেখিয়েছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র সমাজ যেটি দেখিয়েছে, সেই মানবিকতা কি এখন আপনাদের প্রতি প্রবাহমান রয়েছে, অব্যাহত রয়েছে? যারা এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যারা কুশীলব এবং অন্যান্য যারা প্রধান ব্যক্তিবর্গ যারা রয়েছেন, আপনাদের প্রতি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র সমাজের প্রতি সেই মানবিকতার জায়গাটি অব্যাহত রয়েছে কিনা, জনাব লাজিম? জাফর ভাই, আসলে বিষয়টা আসলে এখন আর কোটা না, বা আমরা যখন আন্দোলন করেছি তখন আসলে যে কোটার জন্য করেছি বিষয়টা এমন না। বিষয়টা হয়ে গিয়েছিল আসলে ন্যায় আর অন্যায়, কোনটা ন্যায় কোনটা অন্যায়। আমরা ন্যায়ের পথটাকে বেছে নিয়েছি, আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা। জাফর ভাই, 1992 সালে নর্থ সাউথ ইউনিভার্সিটি ইজ দ্য ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, যে মাত্র 137 জন স্টুডেন্ট নিয়ে পথযাত্রা করে। তখন পাবলিক বিশ্ববিদ্যালয়ের অ্যাকর্ডিং টু স্ট্যাটিস্টিক্স স্টুডেন্ট ছিল প্রায় 4,20,000। 137 ভার্সেস 4,20,000। জাফর ভাই, আমি 2022-এর এখন স্ট্যাটিস্টিক্স বলি, পাবলিক বিশ্ববিদ্যালয়ে বর্তমানে স্টুডেন্ট আছে অলমোস্ট 4,30,000, অর্থাৎ 1992 সালে কম্পারেটিভলি 10,000 বেশি। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে এখন স্টুডেন্ট আছে 3,30,000। 137 ভার্সেস 3,30,000। জাফর ভাই, আপনি 3,30,000 এডুকেটেড স্টুডেন্টকে, কনসিয়াস স্টুডেন্টকে কখনো আপনি ন্যায় এবং অন্যায়ের একটা বড় ধরনের ক্লাস্টার থেকে কখনো দূরে রাখতে পারবেন না। এটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মনে করেন যে এই আন্দোলনে যে অ্যাক্টিভ হওয়াটা, এটা অনেকে নতুন দেখছে। আমি যে বিষয়টাকে খুব স্বাভাবিক দেখতেছি, যে এখন থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে যে শুধু আন্দোলনে থাকবে এটা স্বাভাবিক, এবং অদূর ভবিষ্যতে আমি মনে করি যে হয়তো কোনো কোনো আন্দোলন তারা লিড দিবে, বিকজ 3.5 লাখের মতো স্টুডেন্ট যেখানে একটা ক্লাস্টার, একটা কনসিয়াস এডুকেটেড স্টুডেন্টরা যেখানে আছে, আপনি যে কোনো ইস্যুতে যে কোনো বিষয়ে এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিকভাবেই ফ্রন্ট রোতে দেখবেন। এখানে ছাত্র সংগঠন, নতুন ছাত্র সংগঠনের যেমন বুঝতে হবে যে এখন আর 1992 সাল নেই যেখানে হয়তো 137 স্টুডেন্টকে আপনি একটা রিপ্রেজেন্টেশন না দিলে চলতো। এটা তাদেরও যেমন বুঝতে হবে, প্রাইভেট বিশ্ববিদ্যালয়েরও বুঝতে হবে যে এখন আমরা যে বলি যে পলিটিক্স ছাড়া প্রাইভেট বিশ্ববিদ্যালয় চলবে একেবারেই, আমি মনে করি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের অথরিটি এবং শিক্ষার্থীদেরও বুঝতে হবে যে পলিটিক্স বাদে আসলে আমরা চলতে পারবো না, কারণ সেভাবে সিস্টেমটা তৈরি হয়নি। আমাদের লেজুরবিহীন বা একটা ব্যবস্থা, একটা স্ট্রাকচার দাঁড় করানো উচিত প্রত্যেকটা প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে বলে আমি মনে করি, বিকজ উই নিড রিপ্রেজেন্টেশন। ইটস নট an option anymore, it's a necessity right now. তো এই ক্ষেত্রে আমি বলি যে আমার মনে হয় যে এভাবেই আসলে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এখন একটা বড় স্টেক হোল্ডার। এখান থেকে আন্দোলনে মানুষ গিয়েছে, যাচ্ছে, সামনেও যাবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। মিস রূপকথা, আপনার কাছে একটি বিষয় জানতে চাইবো, সেটি হচ্ছে এটি যদিও সবার কাছে আমার জানতে চাওয়ার ছিল, কিন্তু আপনার কাছেই জেনে আমি একদম শেষের দিকে চলে এসেছি কিছু সময় স্বল্পতার জন্য। সেটি হচ্ছে মব জাস্টিস বা মব কালচার, যেটি শুরু হয়েছে গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে। সেখানে ছাত্র সমাজে অংশগ্রহণ দেখেছি, জনতার অংশগ্রহণ দেখেছি, যে যেভাবে পারে আইনকে নিজের হাতে তুলে নিচ্ছে, যে যেভাবে পারছে কখনো ব্যক্তিগত আক্রোশও মেটাচ্ছে, কারোর সাথে ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব থাকলে সেটিরও মনে হয় সুযোগটি কাজে লাগিয়ে নিচ্ছে সেই সময়টিতে। এটি আমরা প্রচুর দেখেছি। সেই মব কালচারটি প্রতিরোধের জন্য আপনারা আন্দোলন করেছেন, একটি অনেক বড় একটা আন্দোলন করেছেন, সফল হয়েছেন। ঠিক একইভাবে ছাত্র সমাজের পক্ষ থেকে সেই মব কালচারে আপনাদের ভূমিকা কি ছিল, এটিকে দমাতে বা এটিকে বন্ধ করতে, রুখে দিতে? দেখেন, কোনোভাবে আমরা মব জাস্টিসকে সাপোর্ট করি না। আমাদের দেশে আইন আছে, আমাদের দেশে কনস্টিটিউশন আছে, আমাদের দেশে জুডিশিয়ারি, লেজিসলেটিভ সবকিছুই কিন্তু সক্রিয় আছে। এখন মব জাস্টিস কেন হচ্ছে আপনাকে সেটা দেখতে হবে। কেন হচ্ছে আমরা চিন্তা করি, কোন ধরনের কোনো ক্রাইম হচ্ছে, আপনি থানাতে যাচ্ছেন, আপনার জিডি নিচ্ছে না, আপনি কোর্টে যাচ্ছেন, কিন্তু ক্রিমিনাল অফেন্সের আন্ডারে তাকে বেইল দিয়ে দেওয়া হচ্ছে, জামিন পেয়ে যাচ্ছে খুব সহজে। এখন যদি কোনো ধর্ষক, এখন যদি কোনো অপরাধী খুব সহজেই যদি সে যদি বেইল পেয়ে যায়, তাহলে তো বিচার তো হলোই না, এর সাথে কিন্তু আরো জনগণের অথবা যারা বিভিন্ন ধরনের সমস্যা নিয়ে যাচ্ছে তাদের ভিতরে কিন্তু এক ধরনের ক্ষোভ সৃষ্টি হচ্ছে। এবং যখন জনগণ দেখছে যে আমি
একটা অপরাধীকে আইনের হাতে তুলে দিলাম, আইন আমাকে বলছে যে আপনারা আইন হাতে তুলে নেবেন না, আইনের হাতে আমরা তুলে দিলাম, কিন্তু সেই আইন অনুযায়ী তার উপযুক্ত বিচার হচ্ছে না, তখন কিন্তু মব জাস্টিস হয়। এখন আমাদের সংবিধান আছে, তাইলে কেন মব জাস্টিস হচ্ছে? কারণ আমাদের সমস্যাটা বিচার ব্যবস্থাতে। বিভাগটা আছে, বিচার বিভাগটা আমাদের বিভিন্ন ভাবে আমি মনে করি কোল্যাপস। বিভিন্ন ধরনের পদত্যাগ, এটা ওটা সেটা নিয়ে অনেক কিছু, অনেক জায়গায় অনেক রকমের আওয়ামী লীগের দোসর থেকে শুরু করে বিভিন্ন ধরনের পলিটিক্যাল এজেন্ডার মানুষজন পদত্যাগ করেছে, কিন্তু আমাদের বিচার বিভাগটা এখনো কিন্তু সোজা হয়ে দাঁড়াতে পারেনি, কারণ 16 বছরে বিচার বিভাগের যে নিজস্ব পাওয়ার ছিল সেটা কখনোই তারা কখনো তাদের নিজেদের মতো করে সক্রিয়ভাবে ব্যবহার করতে পারেনি। এর জন্য এখন মব জাস্টিস বিভিন্ন ধরনের হচ্ছে। এখন মানুষজন ভাবছে যে আইন যদি কোনো কিছুই না করতে পারে, তো সেক্ষেত্রে মব জাস্টিস করে অপরাধীকে মেরে ফেলা অথবা অপরাধীকে উপযুক্ত শাস্তি দেওয়াটাই শ্রেয়। আমরা ছাত্র জনতা কোনোভাবেই মব জাস্টিসকে সাপোর্ট করি না, এবং আমরা কখনোই চাই না আইন নিজের হাতে নিজে তুলে নিতে। কিন্তু এটা সরকারের বর্তায়, সবকিছু ছাত্র জনতার হাতে বর্তায় না, সরকারের উপর বর্তায়। সরকার যদি তাদের আমাদের 5টা মৌলিক অধিকার থেকে শুরু করে আমাদের আইন বিভাগ, বিচার বিভাগ, বিভিন্ন ধরনের যে আমাদের বিভাগ আছে, সেগুলো যদি তারা সক্রিয় করে ফেলে, তাহলে জাস্টিস হবে না, আমি আশাবাদী। সেটির কাজ চলছে, সেটির কাজ চলছে। বিচার বিভাগও এখন অনেক অনেক ভালোর দিকে আছে এবং সেটি নিয়ে সংস্কারের কাজ চলছে। কিন্তু যেহেতু 16 বছর একটি বিষয়, স্বাভাবিকভাবেই সরকারকে একটু সময় দিতে হবে। এটা একটু ধৈর্য হয়তো আমাদের সবাইকে ধারণ করতে হবে। আমি একদম শেষের দিকে চলে এসেছি। ধন্যবাদ রূপকথা আপনাকে আপনার মূল্যবান মতামতের জন্য। আমি সবশেষে একটি প্রশ্ন এক বাক্যে 3 জনের কাছেই জানতে চাইবো। সেটি হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন আগে নাকি সংস্কার আগে? গণপরিষদ সেটি খুব বেশি দরকার, ৭২ সংবিধান বাতিল খুব বেশি দরকার, নাকি জাতীয় সংসদ নির্বাচন হয়ে একটি গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় ফিরে যেয়ে তার মাধ্যমে সংস্কারগুলো করলে ভালো হয় বা দেশের সবকিছু মনে হয় যে আবারও স্বাভাবিক গতিতে ফিরে আসবে? কি মনে করছেন আপনারা? দরকার কি দরকার না? এইভাবে করে জনাব ফারাবী আপনি যদি বলেন, তারপর নাজিব এবং রূপকথা বলবেন। ভাই, খুনি হাসিনার বিচার আগে, ওই বিচার না হওয়ার আগ পর্যন্ত আসলে সংস্কার বলেন আর নির্বাচন বলেন একটাও লাভ নেই। একটা গণবিপ্লব হয়েছে, সেই গণবিপ্লবের সবচেয়ে বড় কালপ্রিট সে এখন দিল্লিতে যেয়ে বসে আছে, এবং এই সরকার তাকে ফেরত আনতে পারতেছে না, বা আমরা ফেরত আনতে পারতেছি না। সেই জায়গা থেকে আমাদের যে ব্যর্থতা হয়েছে, সেই জায়গা থেকে আমার মনে হয় এই আলাপটাই আসা উচিত না, যে আসলে আমাদের নির্বাচন আগে নাকি সংস্কার আগে। আমার কাছে মনে হয় সবার আগে দরকার হচ্ছে খুনি হাসিনার বিচার হওয়া। গণমানুষের সামনে জনাব গণবিপ্লবের সবচেয়ে বড় কালপ্রিট তার বিচার হবে, এবং তার বিচারের মধ্য দিয়ে সংস্কারের প্রথম ধাপটা সম্পূর্ণ হবে। আমার মনে হয় সংস্কার এখনো শুরুই হয়। সংস্কার শুরু হবে তখন যখন খুনি হাসিনার বিচার হবে, তার মধ্য দিয়ে সংস্কার শুরু হবে। এবং সংস্কার শুরু হওয়ার পরে, তারপরে হইতেছে আমার যেসব সংস্কার কমিশন গুলা গঠন হয়েছে, সেই সংস্কার কমিশন গুলো একটা রিপোর্ট দিবে, অ্যানুয়াল যে রিপোর্টটা, সেই রিপোর্টটা দিবে। সেই রিপোর্ট অনুসারে অন্তর্বর্তীকালীন সরকার নেসেসারি মেজার্স গঠন করবে। গঠন করার পরবর্তীতে তারপরে তারপর যে হচ্ছে আমার নির্বাচনী আলাপ। আমি কিন্তু বলি নাই যে ভাই আমার প্রত্যেকটা জায়গা থেকে আমার হচ্ছে প্রত্যেকটা জিনিসের একদম সুষ্ঠু সংস্কার দরকার। আমি বলছি যে আগে খুনি হাসিনার বিচার হবে, এরপরে ওটার মধ্য দিয়ে সংস্কার শুরু হবে, তারপরে হইতেছে আমার সংস্কারের যে মৌলিক, আমার বেঁচে থাকার যে মৌলিক অধিকার গুলা, আমার যে ধরেন খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, বা আমার নির্বাচন করার জন্য যে বেসিক ক্রাইটেরিয়াস গুলো মিট করা লাগবে, কিংবা আমার একটা দলীয় ধরেন যে সংবিধান, আমরা সেকেন্ড রিপাবলিকের কথা বলছি, সংবিধানে যেসব লুপ হোলস গুলো আছে, হ্যাঁ, যেমন মনে করেন যে সংবিধানের একটা খুবই, আমি মনে করি একটা অনেক বড় একটা কালো আইন আছে। কালো আইনটা কি, অনেকগুলোই আছে, তার মধ্যে এটা আমার কাছে সবচেয়ে বেশি অ্যাটাকিং লাগে। এটা হচ্ছে যে আপনি হচ্ছে ওই যে আহ সংবিধানে যে দলীয় সরকার আছে, সংবিধান অনুসারে দলীয় সরকার যদি হচ্ছে কোন ধরনের বিল আর কি হচ্ছে আপনার হচ্ছে সংসদে যদি উত্থাপন করে, তাহলে আপনি দলীয় সরকারের অধীনে বা আপনি দলের অধীনে থেকে ওই বিলটার
হচ্ছে বিরোধিতা করতে পারবেন না। যদি আপনি বিরোধিতা করেন তাহলে হচ্ছে আপনার আইদার হচ্ছে দলে আপনার পদ বাতিল হয়ে যাবে, কিংবা আপনার হচ্ছে যে দলীয় সরকারের অধীন থেকে আপনি বাতিল হয়ে যাবেন, যেটাকে আর কি হচ্ছে সংবিধানের ভাষায় মোস্ট প্রবলি, আমি আইনের ছাত্র না, মানে যে রূপকথা আইনের ছাত্রী, সে হয়তো বেটার বলতে পারবে। হ্যাঁ, তবে এটা হচ্ছে আইনের ভাষায় যেটা মনে হয় বলে সেটা হচ্ছে ক্রস ওভার অর সামথিং, এটা কিছু একটা বলে, আমি শিওর না এটা। ও, নো কনফিডেন্স, নো কনফিডেন্স ভোট, ভোট অফ নো কনফিডেন্স, এটা আমার যেটা মনে পড়ছে। সো এই ধরনের যে জিনিসগুলো আছে, অর্থাৎ মৌলিক যে সংস্কারের কাজ আছে, এই মৌলিক সংস্কারের কাজ আগে হবে, তারপরে যে আমার নির্বাচনের আলাপ, আমার পুরা সংস্কার করার দরকার নেই। ধন্যবাদ। নির্বাচনের অধীনে, গণতান্ত্রিক সরকারের অধীনে আসা যে সরকার আসবে সে ফুল সংস্কার করুক, সমস্যা নেই। কিন্তু মোট কথা ধন্যবাদ। হচ্ছে ধন্যবাদ। যে মৌলিক সংস্কার গুলো করতে হবে এবং খুনি হাসিনার বিচার করতে হবে। তাহলে জনাব লাজিম এবং হচ্ছে মিস রূপকথা, আপনারাও কি একমত যে আগে বিগত সরকারের প্রধানমন্ত্রী যিনি ছিলেন তার বিচার আগে এবং তার পরবর্তীতে সংস্কার এবং নির্বাচন? দেখেন, বিচার বিষয়টা আসলে মানে মানে আমি আমি জানতে চাচ্ছিলাম হ্যাঁ বা না। জনাব ফারাবী যেটি বলেছেন সেটির সাথে আপনার একমত কিনা? আমি যে শেখ হাসিনার একটু বিচার, বলি, তারপর সংস্কার এবং যদি 1 মিনিট একটু আমাকে ডাইসেক্ট করতে দেন, তাহলে আমি হয়তো ভালোভাবে বলতে পারবো। ওকে ভাইয়া, দেখেন, বিচার অবশ্যই দরকার, তবে বিচার একটা দীর্ঘ প্রসেস কিন্তু। হ্যাঁ, আপনি কিছু মামলা হয়তো খুব অল্প সময়ে 3-4 মাসের মধ্যে বা 6 মাসের মধ্যে আপনি কিছু বিচার করতে পারবেন, বেশিরভাগই মামলা বা কিন্তু আহ না হওয়া বা অধরা থেকে যেতে পারে। সো আমার মনে হয় যে বিচারের কাজ বিচারের মতো হওয়া উচিত, নির্বাচন এবং সংস্কারও তাদের আপন গতিতেই যাওয়া উচিত। নির্বাচন এবং সংস্কার যদি দুটা মানে সম্মুখীন হয় যে এটা না ওটা, ওটা না এটা, এটা কোনোটাই আসলে আমার মনে হয় যে ফলপ্রসূ হবে না। নির্বাচন যেমন দরকার, সংস্কারও দরকার। একটা গণতান্ত্রিক প্রসেসে আপনার নির্বাচন যদি না হয় তাহলে প্রপার রিপ্রেজেন্টেশন আসবে না, দ্য সোসাইটি উইল ক্রাম্বল, দ্য স্টেট উইল ক্রাম্বল। সেভাবেও এত বড় একটা আন্দোলনের পরে যদি কোনো সংস্কার না হয়, শুধু নির্বাচন হয়, আমার মনে হয় যে সেই রিপিটেড প্রসেসটাই শুরু হবে। সংস্কারটা প্রথমত কিছু কিছু ন্যূনতম বা কিছু মৌলিক সংস্কার, যেমন সংস্কার আনা হ্যাঁ, উচিত। করে খুব অল্প সময়ের মধ্যে নির্বাচন দেওয়াটা আমার কাছে মনে হয় সবচেয়ে সেফেস্ট অপশন। সংস্কার করে দেন নির্বাচন তাড়াতাড়ি দিয়ে, এবং বিচারের প্রসেসটা একটা লাইনের মধ্যে সেই ক্ষেত্রে চলতে থাকবে। ঠিক আছে, এটা আগে পরে করাটা আমার মনে হয় যে একটু বেশি এক্সাজারেটেড হয়ে যায়। তিনটাই দরকার, সংস্কার আগে, বিচার চলমান, তারপরে সংস্কারের পরে নির্বাচন। কথা এক কথায়। আমি লাজিম ভাইয়ের সাথে সম্পূর্ণভাবেই আমি একাগ্রতা পোষণ করছি। এখানে আমি একটু কথা বলি। প্রথমে যদি আমি শেখ হাসিনার বিচার চাই, ভারতে বসে আছে শেখ হাসিনা। আমরা কিন্তু আমাদের আইন অনুযায়ী কিন্তু কোনো অপরাধী ইন্ডিয়াতে গেলে আমরা কিন্তু ব্যাক চেতে পারি আইন অনুযায়ী। আমরা শেখ হাসিনাকে বারংবার চেয়েও কিন্তু পাচ্ছি না। এখন শেখ হাসিনা যদি আগামী 50 বছর না আসে, আমরা কি 50 বছর নির্বাচন দিব না? এখানে আসলে একটা কন্ট্রাডিক্টরি বিষয়। লাজিম ভাই যেভাবে বলেছে, বিচার কাজে বিচারের মতন চলতে থাকবে, সংস্কারের মতো চলতে থাকবে, কিন্তু নির্বাচন একটা নাগরিকের অধিকার, যেটা 16 বছর হয় না। সেটা যেভাবে অন্তর্বর্তী সরকারকে একটা রোড ম্যাপ তাড়াতাড়ি তাদেরকে দিয়ে দিতে হবে, কারণ বিভিন্ন ধরনের পুলিশের হাতে কিন্তু কোনো ধরনের শক্তি কিন্তু তারা নাই। পুলিশের যেভাবে এনফোর্সমেন্টটা ছিল, র্যাবের যেরকম এনফোর্সমেন্টটা ছিল, সেটা কিন্তু এখন নাই। ল এনফোর্সমেন্ট কিন্তু কাজ করছে না। তো সেক্ষেত্রে নির্বাচন দেওয়াটা খুবই জরুরি, এবং রোড ম্যাপ দিয়ে মৌলিক কিছু সংস্কার করে যথাসম্ভব নির্বাচন দিয়ে দেওয়াটা প্রয়োজন। বাকিটা পরেরটা আল্লাহ ভরসা। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। জনাব ফারাবী হাসান, জনাব সাদমান ইয়াসির, লাজিম এবং হচ্ছে জান্নাতুল রাজ্জাক রূপকথা, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। অনেক মূল্যবান কথা আপনারা বলেছেন, অনেক মূল্যবান মন্তব্য আপনারা তুলে ধরেছেন দর্শকদের উদ্দেশ্যে। তরুণ প্রজন্মের আমি বলবো যে নেতৃত্ব দানকারী ব্যক্তিবর্গ হিসেবে, এবং আপনাদের জন্য শুভকামনা আমাদের পক্ষ থেকে অবশ্যই। খুব ভালো থাকবেন এবং আপনারাও আগামীতে নেতৃত্বে আসুন, সেটি বাংলাদেশের জনগণও চায়, দর্শকরাও চায় অবশ্যই। ধন্যবাদ আপনাদের সবাইকে। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে এতক্ষণ থাকবার জন্য। আবারও দেখা হবে নতুন অতিথি নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকুন, এই শুভকামনাই করি। শুভরাত্রি।